আগের ভিডিওতে আমরা দেখেছি 9 আগস্ট আরজি করের ঘটনা, আর তার উপরে সবাই জাস্টিস চাইছে। আমরাও তোমাদেরকে বলেছি যে আমরা জাস্টিস চাই, তাই জন্য ভিডিওটা শেয়ার করো। আজকে আমরা দেখব যে 14ই আগস্ট সবাই মিলে কিন্তু মিছিলে বেরিয়েছিল পুরো কলকাতা জুড়ে, আমাদের রানাঘাট মানে সমস্ত জায়গায় এই আন্দোলন শুরু হয়েছে যে আমরা জাস্টিস চাই, উই ওয়ান্ট জাস্টিস। তো কিভাবে প্রমাণ লোপাট করা হচ্ছে বা কি কি এখনো তথ্য সামনে এসছে তার উপরে একটা ছোট্ট ভিডিও আজকে আমরা দেখব। তার উপরে অনেক অত্যাচারও হচ্ছে, যারা প্রোটেস্ট করছে এই বিষয়টা, যারা আন্দোলন করছে, যারা স্ট্রাইকে গেছে, যে জুনিয়র ডাক্তার প্লাস ডাক্তাররা, তাদের উপরে অনেক ধরনের অত্যাচার হচ্ছে। যেরকম অত্যাচার আমরা দেখেছিলাম লাস্ট বাংলাদেশে স্টুডেন্ট আন্দোলনে, একদম সেরকম কিছু ঘটনা আজ আমাদের এখানেও ঘটছে। মানে সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু তার সাথে একটা ভালো লাগা যে আমরা সবাই পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে এই জাস্টিসটা চাইছি, তার পাশে আছি। সে হয়তো চলে গেছে, কিন্তু তার যে ক্ষতিটা হয়ে গেছে, তার যে জীবন চলে গেছে, তার একটা বিহিত হওয়া দরকার, তার একটা জাস্টিস দরকার, সেটা আমরা চাই। তো চলো আজকের এই সেরকম একটা ভিডিও দেখে আসি আগে। 14 আগস্টের রাত আরজিকর হাসপাতালের ডাক্তার অভয়ার খুন এবং ধর্ষণের সঠিক বিচারের দাবিতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। যে রাতে অমানবিক অত্যাচার করে এই নিরীহ মেয়েটিকে হত্যা করা হয়েছিল, সেই রাত দখল করতে গিয়েছিল বাংলার হাজার হাজার মা বোনেরা, ডাক্তার থেকে শুরু করে ছাত্ররা। তারা সবাই শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, কিন্তু তখনই বেলগাছিয়া ব্রিজের উপর থেকে ছুটে আসে প্রায় 5 থেকে 10 হাজার মানুষ আর হামলা করে সেই আন্দোলনকারীদের উপর। আক্রমণ হয় হাসপাতালে, ভেঙে ফেলা হয় আন্দোলনের মঞ্চ, লক্ষ লক্ষ টাকার ওষুধ নষ্ট হয়, চিকিৎসার সরঞ্জাম ভেঙে ফেলা হয়। এদের চেহারা দেখলে বুঝতে পারবেন যে এরা কেউই ছাত্র বা ডাক্তার নয়। এদের মেইন টার্গেট ছিল হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে হামলা করা। সেখানে তারা রোগী থেকে শুরু করে ডাক্তার সবাইকে মারধর করে, আর এই সময় জীবন বাঁচাতে ডাক্তাররা লুকিয়ে পড়েছিল। এই আক্রমণকারীরা হামলা করেছিল সেই হাসপাতালে যেখানে অভয়াকে প্রথমে ধর্ষণ এবং তারপরে নৃশংসভাবে খুন করা হয়েছিল। প্রশ্ন হলো, এরা কি তাহলে প্রমাণ লোপাট করতে এসেছিল? আর সব থেকে শকিং, আমার কাছে একটা ভিডিও এসেছে, তবে এটা সত্যতা কিন্তু আমি যাচাই করিনি, এটা আমি শুরুতেই বলে দিচ্ছি। এটাতে দেখা যাচ্ছে মেয়েদের হোস্টেলেও এই হামলাকারীরা ঢোকার চেষ্টা করেছিল। যে স্বাধীন রাতের জন্য মেয়েরা ডাক দিয়েছিল, সেই রাত হয়ে গেছে আজ লজ্জার রাত। মাত্র 1 মাস আগে বাংলাদেশের স্বৈরাচারী শাসক শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে ছাত্ররা পথে আন্দোলন শুরু করেছিল। সেদিনও ছাত্রলীগের একদল দুষ্কৃতী আক্রমণ করেছিল হাসপাতালে। তারাও সেদিন এইভাবেই রোগী এবং ডাক্তারদের মারধর করেছিল। আশা করি আপনাদের সেই দিনের কথা মনে আছে। গতকাল রাতে আমাদের রাজ্যে, আমাদের কলকাতা শহরে ঠিক সেইভাবে হামলা হয়েছে হাসপাতালে। হামলা হয়েছে ডাক্তার, রোগী এবং আন্দোলনকারীদের উপরে। তবে এই হামলায় সাধারণ মানুষের পাশাপাশি পুলিশের উপরেও হামলা হয়েছে। পুলিশের গাড়ির উপর আক্রমণ হয়, তাদের উপর ইট বৃষ্টি হয়, আর চলতে থাকে ক্রমাগত অ্যাটাক, রক্তাক্ত হয় পুলিশ। কিন্তু প্রশ্ন হলো যে 14 আগস্টের রাতে যে মেয়েরা আন্দোলন করবে, সেটা তো আগে থেকেই ঠিক হয়েছিল। তাহলে কেন প্রত্যেকটা জায়গায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স ছিল না? কেন রাজ্যের পুলিশ মন্ত্রী আগে থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি? উল্টে জুনিয়র ডাক্তাররা বলছেন যে যখন এই হামলাকারীরা হাসপাতালে ঢোকার চেষ্টা করছিল, পুলিশ তাদেরকে আটকানোর কোনো রকম চেষ্টা করেনি। কেন? এই হামলা কি সাধারণ মানুষদের ধ্যান অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য করা হয়েছে? কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সুনাম কিন্তু আমরা অনেকেই শুনেছি। তাহলে কলকাতা পুলিশ কেন এই আক্রমণের আগে থেকে টের পেল না? কেন এই হামলাকারীরা হাসপাতালের ভেতরে ঢুকেছিল, যে হাসপাতালে অভয়াকে হত্যা করা হয়েছিল? কেন বারবার সিস্টেমেটিক্যালি এই খুন এবং ধর্ষণের প্রমাণ লোপাট করার চেষ্টা হচ্ছে? আজ স্বাধীনতা দিবস, কিন্তু কাল রাতে যা হয়েছে সেটা কোনোদিনই একটা স্বাধীন দেশে হওয়া উচিত নয়। একজন মানুষের আন্দোলন করা তার বেসিক রাইট, আর এই রাইটস আমাদের দেশের সংবিধান আমাদের দিয়েছে। এমনকি সংবিধানে এটাও বলা আছে, মানুষ যাতে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে আন্দোলন করতে পারে, তার জন্য পর্যাপ্ত সুরক্ষা সরকারকেই দিতে হবে। কিন্তু কাল রাতে আন্দোলনকারীদের সেই সুরক্ষা ছিল না। এটা কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ছিল একটা নিরীহ নিপীড়িত মেয়ের বিচারের আন্দোলন। যে মেয়েটাকে গলা টিপে ধর্ষণ করে তার পেলভিক হাড় ভেঙে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। একটা মেয়ের সাথে হওয়া অন্যায়ের বিচার, শুধু এইটুকুই ওই আন্দোলনকারীরা চেয়েছিলেন। তাহলে সেই আন্দোলনকারীদের উপর হামলা করা সেই মানুষগুলো কারা ছিল? কার আদেশে তারা আক্রমণ করেছিল? ছাত্রদের উপর, আন্দোলনকারীদের উপর আক্রমণ করে এরা কি বোঝাতে চাইছে? বন্ধুরা, আমি রয়েছি মিঠুন আপনাদের সাথে। চলুন আজ আপনাদের বলবো যে ঠিক কিভাবে সিস্টেমেটিক্যালি অভয়ের মৃত্যুর সাথে জড়িয়ে থাকা সমস্ত প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনি একবার এই মহিলাটার কথা শুনুন। शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों
राइट एंगल में मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है इस तरह दो पांव को नहीं चीरा जा सकता है। ইনি হলেন অভয়ার একজন প্রতিবেশী। দি লাললান টপে তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন। ভাবতে পারছেন এই মেয়েটা কি নৃশংসতার শিকার হয়েছিল? কোনো মানুষের মধ্যে যদি এতটুকু মানবিকতা থাকে সেও চাইবে যে এই মেয়েটা সঠিক বিচার পাক। কিন্তু আমাদের রাজ্যে এমন কিছু অমানুষ রয়েছে যারা চায় না অভয়া সঠিক বিচার পাক। 36 ঘন্টা টানা ডিউটির পর সেমিনার রুমে রেস্ট নিতে গিয়েছিল অভয়া, আর সেই সেমিনার রুমেই রাত 3টে থেকে 6টার ভেতরে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়। কিন্তু যখন তার বাড়িতে তার মৃত্যুর বিষয়ে খবর দেওয়া হয় তখন বলা হয় যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। আর এখান থেকেই পুলিশের উপরে প্রশ্ন উঠতে শুরু করে যে মৃতদেহ দেখে একজন গণ্ডমূর্খ বলতে পারবে যে এটা খুন। শুরুতে সেটাকে আত্মহত্যা বলে চালানো হয়েছিল। ইভেন যখন অভয়ার বাড়ির লোক খবর পেয়ে হসপিটালে যায় তাদের টানা 3 ঘন্টা একটা আলাদা রুমে বসিয়ে রাখা হয়েছিল। তারা বারবার হাত জোর করে রিকোয়েস্ট করেছিল তাদের মেয়ের মৃতদেহকে একবার দেখতে দিতে। কিন্তু হাইকোর্টে করা এভিডেভিটে তারা উল্লেখ করেছেন যে পুলিশ তাদেরকে টানা 3 ঘন্টা একটা রুমে আটকে রেখেছিল। এবার গতকাল রাতে পুলিশ কমিশনার বিনীত গোয়াল যখন আরজি করে যান তখন তিনি এক প্রকার রেগে যান সাংবাদিকদের উপর। তিনি বলেন যে পুলিশের নামে বদনাম করা হচ্ছে। তারা 100% ট্রান্সপারেন্সি মেনটেন করে সমস্ত তদন্ত করছেন। এখানে পুলিশের কোনো দোষ নেই। কিছু সোশ্যাল মিডিয়া আর নিউজ মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে পুলিশের বদনাম করা হচ্ছে। এখানে আমি বলবো যে এই ঘটনা নিয়ে কিন্তু সত্যিই বেশ কিছু গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। কোনো ভেরিফাইড সোর্স ছাড়াই অনেকেই অনেক তথ্য ছড়াচ্ছেন। আপনাদের কাছে আমিও অনুরোধ করব যে ভেরিফাইড সোর্স ছাড়া কোনো কিছু পোস্ট করবেন না। আর যদি করে থাকেন তাহলে নিচে অবশ্যই লিখে দেবেন যে এর সত্যতা যাচাই করা হয়নি। আর পারলে নিউজ মিডিয়া বা পেপারে পাবলিশ হওয়া নিউজগুলোকেই পোস্ট করুন। আর এখানে আমি ধন্যবাদ দেবো আমাদের সেই নিউজ রিপোর্টারদের যারা কাল রাতে আরজি করে রিপোর্টিং করছিলেন। সে সময় পুলিশ তো নিজেদের হেলমেট পরে প্রোটেকশন নিচ্ছিল, কিন্তু এই সাংবাদিক ভাইয়েরা কোনো রকম প্রোটেকশন ছাড়া হাতে শুধুমাত্র একটা মাইক নিয়ে এই সমস্ত কিছু কভার করেছেন। কাল রাতে বিনীত গোয়াল বলেছেন যে পুলিশকে দোষারোপ করা হচ্ছে। তো প্রশ্ন হলো পুলিশ যদি নির্দোষ হয়ে থাকে তারপর কেন টানা 3 ঘন্টা বাড়ির লোককে বসিয়ে রাখা হয়েছিল? এছাড়াও এটাও বলা হচ্ছে যে এফআইআর করতে পুলিশ অনেক বেশি দেরি করেছিল। আর পুলিশ যদি 100% ট্রান্সপারেন্সি মেনটেন করে থাকে তাহলে এর উত্তর পুলিশের দেওয়া উচিত। আর কেন কাল রাতে পুলিশ আন্দোলনকারীদের সুরক্ষা দিতে পারেনি? কেন আগে থেকে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি নেওয়া হয়নি? পুলিশের 100% ট্রান্সপারেন্সির আরও বেশ কিছু উদাহরণ আমি দিচ্ছি। অভয়ের মৃতদেহ পাওয়া যায় 9ই আগস্ট চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে, কিন্তু তার পরের দিনই 10ই আগস্ট সেমিনার রুমের পাশেই থাকা দুটো রুমে কনস্ট্রাকশনের কাজ করার অনুমতি কিভাবে দিল পুলিশ? ওই ভেঙে ফেলা রুমগুলোর দেওয়ালে যে কোনো রকম রক্তের দাগ বা হাতের ছাপ ছিল না সেটা কি পুলিশ চেক করেছিল? আর এই তথ্যগুলো প্রকাশ্যে পুলিশ জানাচ্ছে না কেন? আর সব থেকে বড় কথা, যে হাসপাতালে এরকম একটা ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে যার জন্য সারা দেশ সারা রাজ্য তোলপাড় হয়ে যাচ্ছে, সেই হাসপাতালে কনস্ট্রাকশনের কাজ করানোটা কি ভীষণই গুরুত্বপূর্ণ ছিল, নাকি তারা কিছু লোপাট করার চেষ্টা করছিল? কলকাতা পুলিশের ক্রেডিবিলিটির আরও একটা উদাহরণ দিচ্ছি। যে লোকটাকে এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডে ধরা হয়েছে সেই সঞ্জয় রায়, সে কিভাবে একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে থাকতো? এর উত্তরও পুলিশকে দিতে হবে। আর নিউজ মিডিয়া বা সোশ্যাল মিডিয়াকে না হয় আপনি দোষ দিচ্ছেন যে এরা পুলিশের নিন্দা করছে এবং এদের জন্যই মানুষ পুলিশের উপর থেকে ভরসা হারিয়ে ফেলছে। কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি কেন আপনাদের থেকে অভয়ার কেস নিয়ে সিবিআইকে দেওয়ার নির্দেশ দিল? যেখানে মুখ্যমন্ত্রী শুরুতে বলেছিলেন যে রোগীর পরিবার চাইলেই তিনি সিবিআই তদন্ত করতে দেবেন, সেখানে কেন তিনি আবার 7 দিনের সময় চেয়েছিলেন? আপনাদের কাজ যদি 100% ট্রান্সপারেন্ট ছিল তাহলে কেন সিবিআইকে এই তদন্তের ভার নিতে হলো? প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যার উপরে বারবার নানা ধরনের দুর্নীতির অ্যালিগেশন আনা হয়েছে, কেন তার উপরে আজ পর্যন্ত পুলিশ একটাও কেস করেনি? 12ই আগস্ট পদত্যাগ করার পর সন্দীপ ঘোষ মোট 6 বার রেপ ভিকটিমের নাম প্রকাশ করেছে, তারপরেও কেন কলকাতা পুলিশ তার উপরে কোনো রকম অ্যাকশন নেয়নি? উল্টে মুখ্যমন্ত্রী তার পদত্যাগ অ্যাকসেপ্ট না করে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করেছেন। কেন? ভারতের সব থেকে নামী হসপিটালের একজন ডাক্তার ধর্ষিতা হয়েছেন, তার ধর্ষণের বিচার চাওয়ায় এত রাগ কাদের? যে আন্দোলনে সারা দেশ জেগে উঠেছে, সেই আন্দোলনকে কারা বন্ধ করতে চায়? একবার ভাবুন, যে ধর্ষণ নিয়ে এত বড় আন্দোলন হচ্ছে সেই কেসে আসল দোষীকে সিস্টেমেটিক্যালি বাঁচানোর চেষ্টা হচ্ছে। তাহলে আজ যদি আমার বা আপনার মতো সাধারণ মানুষের সাথে এটা হতো তাহলে আমরা কি বিচার পেতাম? প্রশ্ন করুন, ভাবুন। আর এখনো যদি ঘুমিয়ে থাকেন তাহলে উঠুন আর দেখুন যে কত সুন্দরভাবে আপনার ভবিষ্যৎ জ্বলছে আর কিছু স্বার্থপর মানুষ তাতে আগুন সেঁকছে। আজ রাজ্যের পুলিশ আহত, তাদের শরীর থেকে রক্ত ঝরছে, ডাক্তাররা ভয় পেয়ে লুকিয়ে পড়েছে। যে মেয়েরা রাত দখল করতে গিয়েছিল আজ তাদের উপরে আক্রমণ হয়েছে। এই আক্রমণ কি চোখে আঙুল দিয়ে এটা দেখাতে চাইছে যে আপনার সাথে যতই অন্যায় হোক আপনি বিচার পাবেন কি পাবেন না সেটা কিছু সিলেক্টিভ পার্সনরাই ঠিক করে দেবে? এবার প্রশ্ন হলো, অভয়া কি সত্যি বিচার পাবে? এর উত্তর সত্যি বলতে আমি নিজেও জানি না। আসল দোষী কি ধরা পড়বে? এটাও আমি জানি না। যদি হামলাকারীরা আরজি করের চেস্ট ডিপার্টমেন্টে হামলা করে থাকে তাহলে যেটুকু বা তথ্য প্রমাণ ছিল
সেটাও নষ্ট হওয়ার চান্স আছে। ইভেন হাইকোর্ট তো চেষ্টা করেছে যত তাড়াতাড়ি সম্ভব সিবিআইকে এই কেসটা ট্রান্সফার করতে, কিন্তু যদি প্রমাণই না থাকে তাহলে তারা কিসের তদন্ত করবে? তবে চেস্ট ডিপার্টমেন্টে হামলা হয়েছে কিনা এটা আমি শিওর নই। হামলাকারীরা আরজি করের এমার্জেন্সিতে অ্যাটাক করেছে, তারা সামনে যা পেয়েছে সব ভেঙে ফেলেছে। তবে একটা ভিডিওতে বলা হয়েছে যে হামলাকারীরা ফ্লোর ভুল করে টিএনটি ডিপার্টমেন্টে হামলা করেছে। এবার এটা যদি সত্যি হয় তাহলে হয়তো এখনো কিছু প্রমাণ পাওয়া যাবে। এছাড়া আর একটা প্রশ্ন করা হচ্ছে যে কেন অভয়ের মৃতদেহকে এত তাড়াতাড়ি দাহ করা হলো? এত নৃশংস হত্যার ঘটনায় যদি বডি কিছুদিন স্টোর করা হতো তাহলে সেটা কি পরিবার মেনে নিত না? দেখুন, আমি একজন সাধারণ মানুষ, আমি কোনো গুজবে বিশ্বাস করি না, কিন্তু এই ঘটনাগুলোকে যখন আমি পরপর মেলানোর চেষ্টা করি এগুলো কিন্তু মেলে না। বলা হচ্ছে অভয়ার শরীরে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে, যেটা একটা মানুষের পক্ষে কিন্তু হতে পারে না, কারণ পার ইজাকুলেশনে একজন পুরুষ 5 থেকে 10 গ্রাম সিমেন্ট ইজেক্ট করে। সেখানে অভয়ার শরীরে পাওয়া গেছে 150 গ্রাম সিমেন্ট। তার মানে এটা নিশ্চিত যে সঞ্জয় রায় ছাড়াও সেখানে আরো বেশ কয়েকজন ছিল। আজ যেভাবে অভয়াকে টর্চার করে হত্যা করা হয়েছিল, একবার ভাবুন যে একটা মানুষের পক্ষে কি এতগুলো হাড় ভাঙা সম্ভব? শুটিয়ার বরুণ বিশ্বাসের কথা আপনাদের মনে আছে? শুটিয়া তখন গণধর্ষণ হতো, বাড়ি থেকে মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হতো, কিন্তু সে সময়ও এক ধরনের সিস্টেম এই ধর্ষকদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেয়নি। আর তখন এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বরুণ বিশ্বাস। বরুণ বিশ্বাস সেদিন তার সাহসিকতার জন্য গুলি খেয়েছিলেন, মারা গিয়েছিলেন, কিন্তু তার মৃত্যু তার গ্রামকে সুরক্ষিত করেছিল। আজ বাংলার ঘরে ঘরে এরকম একজন করে বরুণ বিশ্বাসের ভীষণভাবে প্রয়োজন। সবশেষে আমি আবারও বলবো, সাধারণ মানুষের যেমন পুলিশের উপর ভরসা রাখা উচিত, তেমনি পুলিশেরও উচিত প্রকৃতপক্ষের ট্রান্সপারেন্সি মেনটেন করা। আর অডিয়েন্সদের বলবো যে আজ যদি ধর্ষণের বিচার না হয় তাহলে একবার ভেবে দেখুন, আমরা তো সাধারণ মানুষ, আমাদের মা বোনদের কে বাঁচাবে? তাই এই ধর্ষণকে নর্মালাইজ হতে দেবেন না। আর জুনিয়র ডাক্তাররা অলরেডি জানিয়েছে যে তারা এই আন্দোলন চালিয়ে যাবে। এই হামলা তাদের আন্দোলনকে বন্ধ করতে পারবে না। তাই আমাদের মতো সাধারণ মানুষের উচিত এই আন্দোলনের সাথে নিজেদের যুক্ত হওয়া, এবং অবশ্যই সেই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়। আচ্ছা, আপনার কি মনে হয় কোনো বড় মাপের প্রভাবশালীকে বাঁচানোর জন্যই কি এই সম্পূর্ণ কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, নাকি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের মতো আপনিও মনে করেন যে পুলিশ 100% ট্রান্সপারেন্সি মেনটেন করেছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আমি এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্যের সোর্স নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে কোনোটাই আমার নিজের মন গড়া কথা নয়, একজন সাধারণ মানুষ হিসাবে আরেকজন সাধারণ মানুষের সাথে সরাসরি কথা বললাম। ভিডিওটা যত পারুন বেশি বেশি করে শেয়ার করুন। যারা এই বিষয়ে এখনো জানে না তাদের জানান, এবং মা বোনের সম্মান বাঁচাতে এগিয়ে আসুন। সোশ্যাল মিডিয়ায় জাস্টিস ফর অভয়া পোস্ট করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনাদের সাথে। আজ আন্দোলনকারীদের ওপর অত্যাচার হচ্ছে সেই আন্দোলন ভাঙার জন্য, যেরকমটা বাংলাদেশে হয়েছিল কিন্তু সেটা হতে পারেনি। সেই স্বৈরাচারী শাসন কিন্তু আজ শেষ হয়েছে। সবটাই হয়েছে কিন্তু পাবলিক এবং স্টুডেন্টের জন্যই। তো আজ যদি আমরাও রুখে দাঁড়াই, আমরাও কিন্তু জাস্টিসে আশা করতে পারি, আর জাস্টিসটাকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করতে হবে। হ্যাঁ, কিন্তু শান্তভাবে, আন্দোলন শান্তভাবে আমরা আন্দোলন করব, রুখে দাঁড়াবো, কিন্তু শান্তভাবে। কোনো দেশের সম্পদ কিংবা কোনো কিছু ক্ষতি না করে, কোনো মানুষের ক্ষতি না করে। যারা আজ এই অবিচার করছে, যারা আন্দোলনের কারীদের ওপর অত্যাচার করছে, ভাঙচুর করছে, এবং কি যেরকম দেখাচ্ছে যে হসপিটালের মধ্যে গিয়ে রুগীদেরকেও মারধর করা হচ্ছে, সেরকমটাই। তো সত্যি মানে এরা কারা, মানে কেন করছে এটাই বোঝা মুশকিল। কি রয়েছে এর পেছনে, এক্স্যাক্টলি এর পেছনে কারা কারা আছে। আর এটা কিন্তু সত্যি কথা, ভিডিওতে যেটা বলেছে যে একজন ডাক্তার, তাই জন্য হয়তো এই বিষয়টা এতটা বড় হচ্ছে। কিন্তু এরকম তো হয় প্রায় সময়ই আমাদের দেশে, কোনো না কোনো মেয়ের রেপ হচ্ছে, কোনো না কোনো মেয়ে মারা যাচ্ছে, কোনো ক্ষতি হচ্ছে, মারা না গেলে ক্ষতি হচ্ছে, কিন্তু সব কি সবার সামনে আসে? আমিও জানি, তোমরাও জানো যে আমাদের ইন্ডিয়াতে যেই পরিমাণ রিপোর্ট হয় পুলিশের কাছে কিংবা এফআইআর হয় ধর্ষণের ব্যাপারে, তার থেকে অনেক কিন্তু ধামাচাপা পড়ে যায়। সেটাই, অনেক কারণেই অনেক সময় ধামাচাপা পড়ে যায়। মানুষকে বাধ্য করা হয় যাতে তারা মুখ না খোলে, তারা যেন এফআইআর না করে, অনেক কিছু হয়। তো যাই হোক, তো সেখানে এই জাস্টিসটা কিন্তু দরকার। এটা ছিল আমাদের কথা। তোমরা আমাদের কথাটাকে এগোনোর জন্য ভিডিওটাকে শেয়ার করো আর নিজেদের মন্তব্য প্রকাশ করো। একদম নিজেরা এই আন্দোলনের পিছনে যদি পারো সাপোর্ট করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।